মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না, আজকে বছরের প্রথম দিন, আজকে আমি কাঁদবো না, একদম কাঁদবো না। হিরো বাবু কি পৌঁছলো মুর্শিদাবাদে? এখনো তো কোনো খবর পেলাম না। হিরো বাবুর মুর্শিদাবাদ পৌঁছানোর খবর না পেলে আমি ঘুমাবো না, সারা রাত জেগে বসে থাকবো। ভোর হয়ে গেছে, এবার আমাকে বেরোতে হবে। পুপুল, তোমাকে না বলে যাচ্ছি মা, তুমি আমায় ভুল বুঝো না, কেমন? সাবধানে যাস আর সাবধানে ফিরিস, তোর যেন কোনো রকম ক্ষতি না হয় রাধা। এই বাড়িতে তোকে কিন্তু ফিরে আসতে হবে, বুঝলি? মেঘার বিরুদ্ধে সব রকম প্রমাণ জোগাড় করে এই বাড়িতে ফিরে আসবি, বুঝেছিস? আমি এবার যাই, খুব হতে দে। যাই নয়, বল আসি। আসি। এতদিন বলতাম আমার সংসার সামলে রাখিস, কিন্তু আজ বলছি যতদিন না তুই ফিরছিস তোর সংসার আমি সামনে রাখবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাকুর, ঠাকুর তুমি দেখো ঠাকুর, আমি যেন পারি, আমি যেন সফল হই, ওই শাকচুন্নি মেঘাদিদের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতে পারি। তুমি দেখো, তুমি আমার পাশে থেকো ঠাকুর, বলে যে ওই পরিবারের অনেক বড় বিপদ গো। মেঘাদিদির ছোট্ট ওই পুকুর, ছোট্ট বাচ্চা ওই পুকুরকে একদম দেখতে পারে না, জানো তো, একদম দেখতে পারে না, ওইটুকু বাচ্চাকে দেখতে পারে না। তুমি ভাবো, আমি যেন ওইটুকু বাচ্চাকে রক্ষা করতে পারি ঠাকুর, আমি যেন পুকুরকে রক্ষা করতে পারি। তুমি দেখো। বুড়িমা, তুমি এখানে? আরে আমি শুধু সবার কথা ভাবলে চলবে, নিজের বরের কথা ভাববি না? ওনার কথা আর কি ভাববো, উনি তো নিজেকে হিরো বাবু ভাবে, কিন্তু আসলে উনি হিরো বাবু নয়, জানো তো, উনি হচ্ছে অবুঝ বাবু, পুপুলের থেকেও বেশি অবুঝ। বিপদ 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 মানে? তোর সামনে এখন অনেক বিপদ। বুড়িমা, বিপদ কিসের বিপদ বলছো? বিপদ। বুড়িমা, আমি কি রক্ষা করতে পারবো না? বুড়িমা, বলে দাও না।
বেলা হয়ে গেছে। হ্যালো ম্যাডাম, কাঁদছেন কেন? বিপদ বিপদ আসছে। আরে উত্তরটা দিয়ে। বুড়িমা, বুড়িমা, আরে 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 গাড়ি নিয়ে চলে গেল। আমার কোনটা গাড়িতে? অনেক বড় বিপদ, ভয়ঙ্কর বিপদ আসছে। তোমার চারপাশে বিপদ, খুব বিপদ, খুব বিপদ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নাবান ভালো হচ্ছে না কিন্তু দেখুন, আমার না এমনিতেই উঁচুতে খুব ভয় লাগে। নাবান না, নাবান না আমাকে। ওমা সে কি, তুমি ওকে কাঁতো কুঁতো দিচ্ছ কেন বলছি? হ্যাঁ, নড়ন চরণ, বেশি নড়াচড়া করলে একবার। হে ভগবান, এবার আমি কি করবো? এই অসময়ে দুর্গামাই কি মানে কি হচ্ছেটা কি ওখানে? বাবা আপনি ব্যস্ত হবেন না, আমি গিয়ে সমস্ত কিছু দেখছি। না না, আমিও যাবো, চলো। ওই তো পুরুষোত্তম সিংহ, আমাকে ওনার কাছেই যেতে হবে। সরি স্যার, আপনার লাগেনি তো? বাবা, বাবা উঠুন। আপনি ঠিক আছেন তো? বাবা কিছু হয়নি তো? স্যার, স্যার আমার কথাটা একবার শুনুন প্লিজ, প্লিজ আমার কথাটা একবার শুনুন প্লিজ। আরে
কি হচ্ছে নাকি? ছাড়ুন না। চলুন বাবা। স্যার আমার কথাটা একবার শুনুন প্লিজ। স্যার আমার কথাটা না শুনে যাবেন না প্লিজ, আমার কথাটা একবার শুনে যান। স্যার 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 প্লিজ আমার কথাটা একবার শুনে যান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল পুজো উপলক্ষে নবগ্রামে যারা যারা এসেছিলেন আমি তাদের নির্দেশ দিয়েছিলাম গ্রাম ত্যাগ করতে। ওরা শুধু দেখছিল যে আদেশ পালন হচ্ছে কিনা। বুঝলাম স্যার, কিন্তু আমি তো পুজো উপলক্ষে আসেনি। তাহলে স্যার এই শোনো, বারবার কিন্তু তুমি স্যার স্যার বলছো। তোমাকে বারবার বলা হয়েছে ঠাকুর বলতে। ঠিক আছে, দেখেছেন তো স্যার। আচ্ছা আপনি বলুন, এই যে আমি আপনাকে স্যার বলছি, তার মানে কি আমি আপনাকে কম সম্মান করছি? এরা সব সময় এভাবে সবাইকে চমকায়। এই মেয়ে ভীষণ বুদ্ধিমতী, একে এত সহজে নবগ্রাম থেকে বের করে দেওয়া যাবে না। স্যার এই গ্রামের সবাই আপনাকে ভক্তি করে, আর আপনার ছেলেরা এই সুযোগটার ফায়দা উঠাচ্ছে। আমি এই নবগ্রামে এসেছি পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে। কাল যদি আমি কলকাতায় ফিরে গিয়ে এইসব কথাগুলো বলি, তাতে কি আপনার সম্মানটা বাড়বে না এই গ্রামের সম্মানটা বাড়বে? আপনিই বলুন স্যার। যাক, এতদিনে বাবার উপর কথা বলার মতো একটা মানুষ পেলাম। বৌরানীমা মুখ তুলে চাইছেন মনে হচ্ছে। এই যে মেয়ে, তুমি না স্কুল টিচার? কোনো সহবতী নেই দেখছি তো। এইভাবে কেউ ওনার সামনে দাঁড়িয়ে কথা বলে? হ্যাঁ, এটাই ওনার সমস্যা। ওনার সমস্যা কি বলতো? উনি সবসময় ঝগড়ার মুডে কথা বলেন। তুমি চুপ করো আয়ুষ্মান। আমি তো এতক্ষণে জানতে পারলাম তুমি এখানকার স্কুলের দিদিমণি। কিছু মনে করো না, ওরা বোঝেনি। বাবা যা বলছে সবটা কি সত্যি, নাকি এটাও বাবার অভিনয়? আর তোমরা কেমন ভাবে কাজ করো? তোমরা আগে থেকে খোঁজ খবর নেবে না? কে ও, কি ওর পরিচয়? আশ্চর্য। এটা কি বলছেন বাবা? বাবার সত্যি তুলনা হয় না। এইভাবে মানুষকে বোকা বানানো ওনার থেকেই শেখা উচিত। তুমি ভেতরে এসো। এসো। বসো। বাবা বসতে বললেন তো, বসো। কি নাম যেন বললে তোমার? আমার নাম অষ্টমী রায়। আসলে আয়ুষ্মান বুঝতে পারে। ওকে ধরে আনতে বলেছিলাম, ও বেঁধে আনতে গেছে। আর বেঁধে আনতে গেল কাকে? যে কিনা একজন শিক্ষিকা। বড় ভুল হয়ে গেছে মা, ও বুঝতে পারে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়। উনি একজন শিক্ষিকা, আমাদের স্কুলের টিচার, আর আমরা ওনার সাথে এই ব্যবহারটা করলাম। ছি ছি ছি। তুমি যাও মা, নিশ্চিন্তে থাকো। আমি পুরুষোত্তম সিংহ কথা দিচ্ছি, তোমাকে কেউ বিরক্ত করবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মহাদি এবং তনুশ্রী বর্ধমান থেকে এসেছে। হ্যাঁ দিদি, দুটো মেয়ে বললেন? হ্যাঁ, আমার দুটো মেয়ে। ছোট মেয়েও এসছে, ওখানে বসে আছে। আর বড় মেয়ে আমার, মানে বড় মেয়ের থেকে ছোট মেয়ে 9 বছরের ছোট। বড় মেয়ে কেমন ছিল ছোটবেলায়? বড় মেয়ে ভালো ছিল, তবে পড়াশোনার দিকে মন একদমই ছিল না। পড়তে বসিয়েছি, আমি হয়তো চলে এসেছি, বললাম যে পড়, মানে কিছু পারলো না। 4টি কাঁচি করে বই খাতা কুচোতেই আরম্ভ করে দিল আর কি। এইরকম ছিল আর কি। তারপর এখন আস্তে আস্তে বড় হয়েছে। আমার সব থেকে প্রিয় বন্ধুও। একদমই তাই।
তাই তো হয়। মানে সারা জীবন এরকম ভাবেই থাকতে চাই আমরা। আমার একটা হোম ডেলিভারির কাজ করে দিদি আমরা, বাড়িতেই আছে আর কি। আস্তে আস্তে ব্যবসাটাও আমার বেড়েছে। ব্যবসা আপনাদের? হ্যাঁ হ্যাঁ। মানে রান্না করে পাঠান? হ্যাঁ রান্না করে দিদি। আমার দুটো ছেলে আছে। সেটা কি তনুশ্রী আপনাকে হেল্প করে? হ্যাঁ হেল্প করে, সব সময় নয়, ও ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে, পড়াশোনা করে তো, কিন্তু ডাকলে ও কোনোদিন না করে না, আমাকে সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে, করে দেয়। এমনকি হোম ডেলিভারিও যদি ওকে বলি যে আজকে একটু তাড়া আছে কি একটু ব্যস্ততা আছে তুই যা, সঙ্গে সঙ্গে কোনোদিন বলে না যে ওর কাজটা ছোট আমি যাব না। এই রান্না, এত কিছু রান্না আপনি করেন? আমি করি, আমার হাজবেন্ড করে। তো সারাদিন এরকম কতজনের রান্না করেন? 70-80 জনের দিনের বেলা রান্না হয়। 70-80 জনের রান্না দুজনে মিলে, বর বউ মিলে? হ্যাঁ দুজনে মিলে। আর আমার দুজন আসছে, তারা মানে জোগাড়জাত করে দেয় আর কি। কত রকমের পদ করেন রোজ? প্রায় 10-12 রকমের। কখন থেকে? আমাদের মোটামুটি 9টা 9:30টায় যারা ফোন করে তারা ফোন করে দেয়, আর আমরা মোটামুটি প্রস্তুতি করে দিই দিদি। আমার হাজবেন্ড বাজারে যায় 4:30টার সময় সকাল, কারণ মাছ পাবে না, আড়তে গিয়ে মাছ আনতে হয়। প্রত্যেক দিন 80 জনের রান্না? হ্যাঁ প্রত্যেক দিন দিদি। মেয়ে তো রান্না এক্সপার্ট হওয়া উচিত। না, মেয়ে রান্না করতে পারে না দিদি, একদমই নয়। হ্যাঁ একদমই নয়, রান্নাটাও করতে পারে না। চিকেন করতে গেলেও জিজ্ঞাসা করে তাতে নুন দিতে হয় না নুন দিতে হয় না। তনুশ্রী কখনো একবারও চেষ্টা করে দেখেছো রান্না করার? রান্না করতে আমি খুব পারদর্শী, তো ওই জন্য আমি আর রান্নাঘরের দিকে সেরকম করতে পারি। ওরে বাবরে, তার অনেক গল্প আছে, ও গল্প শুনে কাজ নেই। চায়েরও গল্প আছে? হ্যাঁ, ও হোস্টেলে থাকতো আর কি পড়াশোনার ক্ষেত্রে, তো চা করতে গিয়ে চায়ে ও ভেবেছে আদা দিতে হয়, তো ঠিক আছে, মানে আদা পেঁয়াজ রসুন সবটাই সেই চায়। এইটুকু ব্যাস আমার মনে ছিল যে যাই কিছু রান্না করি না কেন আদা পেঁয়াজ রসুন তাতে দিতেই হবে। তো চায়েতেও সে ট্রাই করেছিল আর কি। তো বন্ধুরা ওকে হাত জোর করে বলেছিল যে আর যাই করিস কোনোদিন চা তুই করবি না। তো চা করে না দিদি, এইসব নিয়ে আছি। এখন কি করছো? বিএ কমপ্লিট করছি, কলেজ কমপ্লিট করছি, সেকেন্ড ইয়ার এখন। এরপর কি এমএ পড়বে? না না, এমএ করছি না, আমি প্রাইভেট সেক্টরে 2 বছর ধরে জব করছি। লকডাউনের সময় থেকেই পেয়েছিলাম, তো প্রায় 2.5 বছর 2 বছর কমপ্লিট হয়ে গেল। তখন থেকে জব করছি, তো এখন ওয়ার্ক ফ্রম হোম থাকে, তো মায়েরও ওই মাঝে সাঝে হোম ডেলিভারি। স্ট্রিক্ট? ছোটবেলায় মা কিরকম ছিল? ছোটবেলায় স্ট্রিক্ট ছিল, বাপরে বাপ, পড়াশোনায় কোনো মনই থাকতো না। ছোটবেলায় এসব পড়াশোনা ভালো লাগতো না, শুধু একটু ভাবুক টাইপের ছিল আর কি, মানে ওই আকাশের দিকে চেয়ে বসে থাকলাম, ঠিক আছে বসে থাকি, মানে এই রকম টাইপের ছিল। তবে আস্তে আস্তে যত বড় হয়েছে, মানে এখন ছোটবেলায় হচ্ছে আমি মাকে মি বলি আর আমার বাবাকে বিবি বলি। তো মি হচ্ছে মানে রান্নাঘরে আছে, মানে কোনো বলা টলা নাই, জাস্ট একবার চোখটা এরকম করে বড় করে তাকাবে, ব্যাস আমার হয়ে গেল, এবার যা করছি বন্ধ করে পড়তে বসে চলে যা। এখনো রান্না দিদিও পারে না করতে, তবে হেল্প করে আমাদের। বদমাইশি সেরকম কোনোদিনই সেইভাবে বদমাইশিও কিছু করেনি, আর এই সব নিয়ে দিদি চলছে। খুব ভালো। ভালো থাকবেন মহুয়াদি। হ্যাঁ ঠিক আছে, অল দ্য বেস্ট তনুশ্রী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। একটাই মেয়ে দিদি? হ্যাঁ, আমার একটাই মেয়ে। 2010-এ ওর বাবা কিডনি ফেলিওর, বছর 3 উনি ভুগেছিলেন। তারপরে চলে যাবার পরে তারপরে স্ট্রাগলের লাইফ, মেয়ে মানুষ করতে হবে। তখন মেয়ে ছোট? তখন মেয়ে মাধ্যমিক পাশ করেছে। তো আইভি, তুমি যখন বড় হচ্ছ তখনই তুমি দেখেছো যে মা খুব পরিশ্রম করে সংসারে হাল ধরেছে? আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে বাবা অসুস্থ, এবং বাবা প্রায় 5 বছর 6 বছর বেডরিডেন বলবো না, মানে চলছে, ওইভাবে লড়াই চলছে, এবং তখন সোর্স অফ ইনকামটা একদমই প্রায় বন্ধর পথে। তো সেখান থেকে বাবা প্রাইভেট ফার্মে ছিলেন, এবং যেহেতু অসুস্থতার কারণে তখন জবটা ছাড়তে হয়, এবং তখন মাকে সংসারের হালটা ধরতে হয়। এবং সংসারের হালটা ধরা মানে শুধু সংসারের হাল ধরা না, ট্রিটমেন্ট চালানো, এবং এমন একটা সিচুয়েশন হয় যে আমাদের বাড়ি মর্টগেজ দেওয়া, অর্নামেন্টস বিক্রি করে দেওয়া, গাড়ি বিক্রি করে দেওয়া, মানে পুরো একদম জানি যে হয়তো কিছু হবে না লাভ আলটিমেটলি, কিন্তু করতে হবে, বাঁচাতে হবে মানুষটাকে। তো সব কিছুর পড়ার পরে প্রায় 6-6.5 বছরের জার্নির পরে গিয়ে সেটা তো সার্ভাইভ করতে পারলো না বাবা, কিন্তু তখন শুরু হলো আরেকটা স্ট্রাগল, যে কি করে জিনিসগুলোকে আবার ফেরত আনবো এবং কি করে নিজেকে তৈরি করবো, এবং মা কি করে সংসারের হালটাকে ধরবে। তো এইভাবে চলতে চলতে মা প্রাইভেটে সার্ভিস করতে শুরু করলো, সাথে প্রচণ্ড খাটাখাটনি করে ফিনাইল তৈরি করা, ঘিয়ের বিজনেস করা, শাড়ি সব কিছু করলো। আমি নিজে টিউশন পড়িয়ে নিজের পকেট মানি বলুন, নিজের পড়াশোনার খরচা সব কিছু
এইভাবে করে আজকে এখানে পৌঁছেছি। তো মা ধরো যখন হাউসওয়াইফ ছিলেন সেই সময় তো এই ঘটনা ঘটে, সেই সময় তারপরে কি একটা জায়গায় চাকরি করা মানে সেটা তো সহজ ছিল না? না, মা প্রথমে যখন বাবা ছিলেন তখন কখনো কোনো অভাব অনুভব করিনি, কিন্তু এবং মায়েরও কখনো সার্ভিস করার প্রয়োজন পড়েনি, আমিও খুব ল্যাভিশলি সব কিছু চলছিল। কিন্তু যখন বাবা অসুস্থ হয়ে পড়লো তখন সংসারটা ধরার জন্যই মাকে বেরোতে হয়, এবং সেই সময় সেটা মার কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল যে একটা হাউসওয়াইফ 20 বছর 25 বছর বিং অ্যান হাউসওয়াইফ তখন যখন মার্কেটে বেরোচ্ছে যে চাকরি করার জন্য, তখন তার কাছে একটা নতুন স্ট্রাগল। তো আমি তারপরে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। ইঞ্জিনিয়ারিং করে প্রথম চাকরি যখন পাই সেটা 4000 টাকা মাইনে, যখন ফার্স্ট অফারটা আসে আমার কাছে। এবং আজকের দিনে 4000 টাকাটা হয়তো মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তখন 4000 টাকাটা মনে হয়েছিল যে এই 4000 টাকাটা আমি ছাড়তে পারবো না। 4000 টাকা থেকে শুরু করি এবং তখন সেটাও আমার সংসারের জন্য অনেক ছিল। আজকে যখন আমি সেটা ভাবি সেই দিনটা, তো তখন মনে হয় যে সেই দিনটা আমার ভুললে চলবে না। হয়তো অনেকটা রাস্তা এগিয়ে এসেছি, আরও চলার আছে, কিন্তু এইভাবেই চলতে হবে। স্ট্রাগল জীবনে সব রকমেরই থাকবে। এবং যেটা আমি মাকে বলেছি, মা প্রচণ্ড স্ট্রাগল করেছে। যে বয়সে মার বন্ধুরা বা আমার আত্মীয়রা যারা অনেক রকম অনেক ল্যাভিশভাবে জীবন কাটিয়েছে, শাড়ি কিনেছে, ভালো জায়গায় ঘুরেছে, মা সেই সময়টাকে স্যাক্রিফাইস করে দিয়েছে। তো আজকে আমি তাই মাকে বলি যে তোমাকে আজকে আর কিছু ভাবতে হবে না, তোমার যেভাবে ভালো লাগছে, যেভাবে থাকার ইচ্ছা তুমি সেভাবেই থাকো। তো মেয়ে তো আজকে এত বড় হয়ে গেছে, কৃষ্ণাদি নিজের পায়ে দাঁড়িয়েছে, আপনি কি এখনো সংসারের কাজ করছেন? না, আমি কিছুই করি না, মানে যেটা করতেন আপনি টোটালটাই মানে মেয়ে আমাকে সাপোর্ট দেয়। তো আইভি এখন কোথায় চাকরি করছো? আমি গ্রিনপ্লাইয়ের রিজিওনাল হেড হিসেবে এখন চাকরি করছি। মেয়ে যখন পাশে আছে তখন আপনার আজকে একদম থাকতে হবে। যখন আমার কিচ্ছু ছিল না তখন মা আমাকে এনেছে, আজকে মা আমার উল্টো হয়ে গেছে, মা ছোট হয়ে গেছে এখন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সামসিং ভিউ পয়েন্টে রয়েছে, এরিনার বাড়িতে যাব। এরিনারও গলায় কিন্তু গান আছে, আসলে গান আছে এখানকার প্রকৃতিতে, এখানকার গাছে, এখানে কুলকুল করে বয়ে যাওয়া নদীতে। নমস্কার। জোহার দাদা। হ্যাঁ জোহার। জোহার কি মানে নমস্কার বলে? নমস্কার। ওকে, হ্যাঁ এই যে জোহারটা যে নমস্কার, এটা তোমরা বলো, মানে এটা কি ভাষা? এটা আমাদের সাদ্রি আদিবাসী ওরাও ভাষা। যখন কেউ আসে বা কাউকে আমরা যখন নমস্কার বলি তার ঊর্ধ্বে আমরা জোহার শব্দটা ব্যবহার করি। এরিনা, এই গান কোথা থেকে শেখা হলো এরকম? আমি গানের কোনো প্রপার কোনো ক্লাস নিইনি। আচ্ছা। ছোটবেলা থেকে আমার বাড়িতে গানের জন্য বাবা এনকারেজ করতেন, বাবার ভালোবাসা গানের প্রতি। তো বাবাকে দেখে দেখে আমার গানের প্রতি সে ভালোবাসাটা আসে। হ্যাঁ, বাবা আগে প্রথমে যখন উনি ইয়াং ছিলেন, উনি যখন বিয়ের আগে, তো তখন তো বিয়ের পরে গান বন্ধ হয়ে গেল মানে না, মানে সেরকম না। থেকে শুনতে গান টেলিভিশনে শুনে যেসব গানগুলো শুনতাম। আচ্ছা শুনি না, শুনি। ওকে দাদা, অবশ্যই। ये आँखें देख कर हम सारी दुनिया भूल जाते हैं, इन्हें पाने की दिल में हर तमन्ना भूल जाते हैं, ये आँखें देख कर हम सारी दुनिया भूल जाते हैं। এই রকম গানের গলা, বাপ রে বাপ। অবন্তিকা দিদি কি গান করতে পারে? অবন্তিকা কি করে? আমি বিউটিশিয়ান। বিউটিশিয়ান মানে বউটু সাজায় যেরকম কি সুন্দর করে? হ্যাঁ স্যার। ও ওইগুলো করো? তো এটা শিখেছো তো নিশ্চয়ই তুমি? হ্যাঁ স্যার। কোথা থেকে শিখেছো? আমি কলকাতা। কলকাতার কোথায়? হুগলি মোগরা থেকে। তো এখান থেকে গেলে কি করে অত দূর? অ্যাকচুয়ালি স্যার আমাদের যে এনজিও আছে, আচ্ছা, সেখান থেকে আমাদের মানে যত বাগানের মেয়েগুলো আছে সবাইকে সাথে করে মানে একটা সংস্থান করে সবাইকে নিয়ে যায়, তারপরে ওখানে এনজিও থ্রু থেকে আমাদেরকে এই ট্রেনিংটা শেখানো হয়। বাহ, এখন কোথায় করছো, মানে কাজকর্ম কোথায় করছো? আমি চেন্নাইয়ে করছিলাম, চেন্নাইয়ে, তারপর পাটনা, এখন আছি আমি ইসলামপুরে। জুলিকা দেবী, দুই মেয়ে তো খুব ট্যালেন্টেড। ছোটবেলা কিরকম ছিল এরিনা? যখন আমি জন্ম হই বাড়িতে, মানে বাবা সে সময় দুধ বিক্রি করতেন। আচ্ছা। বাবা দুধ বিক্রি করতেন আর মার বাগানে পাতি তোলা। মাঝে মাঝে এরকম হয়তো যে বাগান কখনো বন্ধ। আমি স্কুলে পড়েছি মেটলি হাই স্কুলে, ওখানে আমাদেরকে 4 বছরের জন্য হস্টেলে দেওয়া হয়।
হস্টেল থেকে আমার এই যে গানের যে চর্চা সেখান থেকে শুরু মেন। তো ওখানে আমার যে টিচার উনি বললেন যে তুমি আরও এই গানটাকে এগিয়ে নিয়ে যাও, তুমি একবার চাইলে তুমি গানের ক্লাস নিতে পারো। তো সে সময় বাড়ির সেরকম আর্থিক অবস্থাও ভালো ছিল না, আমরা সবাই 3 জনই পড়াশোনা করতেছি। সে সময় বাবার আর মার এত আর্থিক অবস্থার এত মানে অনটন হয়ে গিয়েছিল। তারপরে লকডাউন, মাঝখানে লকডাউন, সে সময় আরও কারোর মানে জব নেই, একটু বাড়িতে খাবার দাবারের একদম সমস্যা হয়ে গিয়েছিল। আমার এদিকে গানের চর্চার সাথে সাথে আমি দেখলাম যে আমাদের জায়গায় ছোটোখাটো প্রোগ্রাম করা হয়, ওখানে নাকি অল্পখানি টাকা পয়সারও ব্যাপার আছে। তো যখন আমি গান টান করি, কত হাজার হাজার লোকেদের সামনে আমাকে গান করতে হয়েছে অর্কেস্ট্রাতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রমিতা বাস কয়েক মাস হলো ব্যাঙ্গালোর থেকে কলকাতায় শিফট করেছিল, আর আপনি কল্যাণী সরকার, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন মহিলা। আপনি কি করলেন? আপনি সারা দুনিয়ার সামনে বাড়িয়ালি সাজলেন। আপনার মেয়ে, আপনার নিজের মেয়ে, নিজের জামাইকে নিজেরই ফ্ল্যাটে থাকতে দিলেন ভাড়াটিয়া হিসেবে। তার কারণ তখন বোধহয় ওরা কোম্পানি থেকে থাকার জায়গা পায়নি, তাই অস্বীকার করার চেষ্টা করবেন না। কল্যাণী দেবী, অস্বীকার করার কোনো জায়গা নেই, জানেন তো? তার কারণ আমি মিস্টার মালহোত্রার সাথে কথা বলেছি ব্যাঙ্গালোরে। দীপনের কোম্পানির টিম লিডার মিস্টার মালহোত্রার সাথে আমার কথা হয়েছে। এসব তুমি কি বলছো? বসুন, চুপ করে বসুন বলছি। আমি এসব কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এসব তুমি কি বলছো? রূপকথার গল্প বলছি না আমি, রূপকথার গল্প বলছি না, বিশ্বাস করুন প্রত্যেকটা কথা সত্যি, প্রত্যেকটা কথা সত্যি। আপনারা মা মেয়ে মিলে একটা প্ল্যান করলেন। কি করলেন আপনারা? সমস্ত পরিচয়পত্র, সমস্ত পরিচয়ের প্রমাণ সরিয়ে দিলেন, নতুন পরিচয়পত্র তৈরি করলেন, আপ্রাণ চেষ্টা করলেন, আপ্রাণ চেষ্টা করলেন প্রমিতা বাসু আপনার মেয়েকে বনলতা চক্রবর্তী হিসেবে সারা দুনিয়ার সামনে প্রমাণ করার। কেন করলেন দিদি? তার কারণ আপনার জামাই দীপন বাসু আপনার মেয়ে প্রমিতা বাসুর উপর অত্যাচার করতো, তাই তো? এসব তুমি কি বলছো? এসব মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি জানি না, এসব আমি কিচ্ছু জানি। আপনি সব জানেন কল্যাণী দেবী, সব জানেন আপনি। আপনার জামাই দীপন বাসু আপনার মেয়ে প্রমিতা বাসুর ওপর অত্যাচার করত, এবং এই অত্যাচারের মাত্রাটা তখন ছাড়িয়ে যায় যখন আপনার মেয়ে মা হতে চলেছিল, তাই না? আর দীপনের অত্যাচারে ওর সন্তানটা নষ্ট হয়ে যায়, এবং ডক্টর জানায় যে প্রমিতা আর কখনো মা হতে পারবে না। এই প্রত্যেকটা কথার কিন্তু প্রমাণ আছে আমাদের কাছে। আপনার মেয়ে ব্যাঙ্গালোরে হসপিটালে 2 দিন ভর্তি ছিল, কারণ এই ঘটনাটা ব্যাঙ্গালোরেই ঘটেছিল, এবং হসপিটালের সমস্ত পেপারে সই আছে প্রমিতা বাসু আপনার মেয়ের। আর ঠিক তারপরেই আপনাদের নিখুঁত পরিকল্পনাটা শুরু হয়, দীপন বাসুকে শাস্তি দেওয়ার। তার কারণ চোখের সামনে দেখতে পাচ্ছিলেন আপনার জামাই অন্য একটা মেয়ের সাথে প্রেম করছে, আর সেই মেয়েটাই বনলতা চক্রবর্তী। ব্যাস, তারপর পুরো খেলাটা জাস্ট ঘুরিয়ে দিলেন, তাই না? আর তারপরেই এলো সেই বিবাহ বার্ষিকীর রাত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে যে আপনি বনলতা চক্রবর্তী নন, আপনি প্রমিতা বাসু। শীতল মস্তিষ্কে আপনি দীপন বাসুকে খুন করেছেন। আপনি খুন করেছেন আসল বনলতা চক্রবর্তীকে দুবারের চেষ্টায়। কোল্ড ব্লাডেড মার্ডার। ও, আপনি বুঝতে পেরে গেছেন?
আরো একটা খুন হবে তো। কি? গরিমা? গরিমা মুখার্জি? প্রমিতা, প্রমিতা, গরিমা মানে কি বলতে চাচ্ছেন? আপনি কোথায় আছেন এখন? আপনি খেলছেন, খেলুন। আপনি তো বিশাল বড় অফিসার, ভীষণ ইন্টেলিজেন্ট, আপনার সিক্স সেন্স খুব কাজ করে। আমিও কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না। এই যেমন এখন আমি গরিমার সামনে দাঁড়িয়ে, একটু পরে গরিমার লাশ পড়বে। তোমার গলায় এই হারটা প্রমিতা বাসু গয়নাটা দিলেন, আমাকে আশীর্বাদও করে গেছে। গরিমা, গরিমা, তুই ঠিক বলছো তো? উনি টর্চার করেননি? উনি শুট করেননি? না গো, উনি খুব ভালো মহিলা। উনি আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন, তারপর খিলখিল করে হাসতে লাগলেন। কি? তারপর চলে গেলেন। কিন্তু যাওয়ার আগে বললেন যে জ্যাজ সান্যাল তোমার বৌদি টোপ খেয়েছে। পাত্রপক্ষ আর পাত্রীপক্ষের খুব জোর লড়াই লেগেছে। পাত্রপক্ষের চালে নাকি পাত্রীপক্ষ মাত, মানে প্রমিতা বাসুর চালে নাকি তুমি মাত। হ্যালো, বনলতা চক্রবর্তী বলছি। আপনি বনলতা চক্রবর্তী নন, আপনি প্রমিতা বাসু। আমি বনলতা চক্রবর্তী, আর আমার বাড়ি কল্যাণী সরকার আমার সামনেই আছে। ওনাকে নিয়ে বাড়ি যাচ্ছি, কেমন? হ্যালো, চলো। গরিমা, আমাকে একটু যেতে হবে। তুমি থাকো, তুমি রেস্ট নাও, আমি চলে আসবো এখন। জগদ্ধাত্রী, কি হয়েছেটা কি বলো তো? তোমার তো পুরো টিম এখানে। বর্দি, প্রমিতা বাসু এখানে এসেছিল। কি বলছোটা কি তুমি? হ্যাঁ বর্দি, সেটাই তো বলছি। প্রমিতা বাসু গরিমাকে আশীর্বাদ করে গেছে, ওকে গলায় গয়না পরিয়ে গেছে। ওই মেয়েটা আমার সাথে খেলছে, আর আমার মনে হচ্ছে এখন কি মনে হচ্ছে? ও এখন কল্যাণী সরকারকে তুলে নিয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এর আগের বার যখন চোখ বন্ধ করেছিলাম, আপনি আমাকে দামি নেকলেস পরিয়ে দিয়েছিলেন। এইবার কি করতে চাইছেন? কিছু তো একটা বটে, সেটা আপনি পরে আয়নার সামনে গিয়ে দেখে নেবেন। আর শুনুন, আজকে আপনি কিন্তু কিছু খাবেন না। কেন? আমি বলছি তাই। আর শুনুন, আজ বস্তিতে কিছু একটা ঘটবে, তার জন্য আপনাকে প্রয়োজন পড়বে আমাকে। আপনার আত্মত্যাগের প্রয়োজন পড়বে, আর আমার বুদ্ধির প্রয়োজন পড়বে। কেন? চ্যাটার্জি গ্রুপ আজ পজিশন নেবার চেষ্টা করবে এই পুরো এরিয়াটার, আর তার হাত থেকে বস্তিকে বাঁচাতে পারে আপনি আর আমি। আপনার কথা কিছু বুঝতে পারছি না, মানে তার সাথে না খাওয়ার কি সম্পর্ক? আর আমার কপালে কি দিয়েছে দেখে তো। কি তো হলুদ? হ্যাঁ হলুদ। কিসের জন্য? আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলবো, কিন্তু আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি আমাকে বিশ্বাস করেন তো? হ্যাঁ করি। তাহলে বলুন না, পাশে থাকবেন? থাকবো। বাস এটুকুই, চলি। শুনুন, আর হ্যাঁ, কেউ আপনাকে সাজাতে আসবে। কেন?
কারণ আজ আপনার বিয়ে। আপনি মজা করছেন আমার সাথে? গরিব রিকশাওয়ালার মেয়ে বলে মজা করছেন? জীবনটা মজার? একদিকে আমার আইএস পরীক্ষা, একদিকে ডিএস কলোনি, তা বলে আপনি আমার নারী সত্তাকে অপমান করতে পারেন না। আপনি অনেক করেছেন আমার জন্য, অনেক কিছু করেছেন, অনেক লড়াই করেছেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি আমাকে অপমান করতে পারেন, আমার সাথে মজা করতে পারেন। আমার বিয়ে মানে? কার সাথে বিয়ে? কে বিয়ে দিচ্ছে? আমার মা বাবা কেউ জানে না, তাদের অনুমতির কোনো প্রয়োজন নেই। কে আমার সাথে বিয়ে করছে? আপনি বলবেন কে আমার পাত্র? কার সাথে বিয়ে বলুন? কার সাথে আমার বিয়ে বলুন? জগমাইদি, জগমাইদি, কি বুলডোজার ঢুকে পড়েছে, পুরো বস্তি ভেঙে গুড়িয়ে দেবে বলছে, আর এদিকে আসছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখানে বুলডোজার চলবে না, চললে লাশ পড়ে যাবে। ওই কলার ছাড়, কলার ছাড় বলছি, আমি আমার ডিউটি করতে এসেছি। কিসের ডিউটি? কিসের ডিউটি? 751 জন মানুষের মাথার চাঁদ কেড়ে নেওয়া ওটা ডিউটি? হ্যাঁ, অসহায় নারী পুরুষের ঘর ভেঙে দেওয়া ওটা ডিউটি? হ্যাঁ, তাদের ঘর, তাদের দোকান ভেঙে দেওয়া ওটা ডিউটি? হ্যালো, রেহান চ্যাটার্জি বলছি। বলো। বুলডোজার এসেছে কেন? একটু আগে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে আর তখনই বুলডোজার ঢুকেছে। তাহলে কি করে বিশ্বাস করব? কি করে বিশ্বাস করব মিস্টার রাজেশ্বর চ্যাটার্জি? আপনি কি আমার এই মুহূর্তে বাবা, না একজন সফল ব্যবসায়ী যে শুধু ডিল করতে জানে, ব্যবসা করতে জানে, যে শুধু টাকা ঢেলে ডিল করতে পারে আর সেই ডিলের আড়ালে নোংরা খেলা খেলতে পারে? রেহান, ভদ্রভাবে কথা বলো, ভুলে যেও না যে আমি কিন্তু তোমার ড্যাডি। সেটাই তো বলছি, সেটাই তো বলছি, আপনি ভুলে গেছেন। আর যদি ভুলে না যান তাহলে নিজের চোখে দেখে যান। বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি আমি, লোকটাকে এমন মার মেরেছি, মেরে হাড় ভেঙে দিয়েছি। বুঝতে পেরেছেন? প্লিজ বাবা, প্লিজ এইভাবে সম্পর্ক নষ্ট করবেন না। আপনি বাবা, আমি ছেলে। অন্তত কথা দিয়ে কথা রাখতে শিখুন, নইলে কিন্তু রেহান চ্যাটার্জি কথা রাখবে না। এতগুলো গরিব মানুষের বুকের ওপর দিয়ে বুলডোজার চালাবেন না, অভিশাপ লাগবে, অভিশাপ। আপনার হাসপাতাল তৈরি হবে না। কিসের আমার হাসপাতাল? আমার হাসপাতাল? ও জমি তোমার নামে লিখে দেওয়া হয়েছে, জমি এখন তোমার। সেখানে বুলডোজার চলবে কি চলবে না সেটা তুমি ডিসাইড করবে। তুমি ডিসাইড করবে যে ওখানে হসপিটাল হবে কি হবে না। যদি হয় সেটা কত বড় হসপিটাল হবে সেটা তুমি ডিসাইড করবে। তুমি ডিসাইড করবে যে কত টাকা ইনভেস্ট করবে সেখানে কত বড় হসপিটাল হবে। অবশ্যই আমি তোমার সঙ্গে রয়েছে। বিলিভ মি মাই সন, আমি তোমার ড্যাড। তাহলে বুলডোজার পাঠালো কে?
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার দাদা যে মানুষটা দুদিন আগে পর্যন্ত হাঁটতে পারতো না ভালো করে, নিজের ঘর থেকে নিচে নামতে পারতো না, সে এখন ওই লাঠি ধরে অল্প অল্প করে হাঁটছে নিজের ঘরের মধ্যে। বাগানে গেলে একটু হেঁটেই সে বসে পড়ে। সে নাকি সব ব্যাগপত্র সুটকেস টুটকেস সবকিছু নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। মানে লোককে বোকা বানানোর জন্য যে কোনো কথা বললেই হলো, না মানে বললেই হলো। শোনো, আমি না তোমায় বলছি, এই পুরো বিষয়টা না, এটা কিন্তু দাদাকে একটা সরিয়ে দেওয়ার প্রচেষ্টা, এটা পুরো একটা প্ল্যান। তুমি তো এখন বুঝতে পারছো না, কিন্তু দুদিন পরে তুমি ঠিকই বুঝতে পারবে। আর কখন বুঝতে পারবে বলো তো? যখন তোমার ছেলে আর বাড়িতেই ফিরবে না, হয়তো ফিরবে মৃত অবস্থায় ফিরবে। মুখে আসে তাই বলিস না, কি বলছিস তাকে? তুই কি বলতে চাস? মা তুমি শান্ত হও। কি বলতে চাইছো তুমি পলাশ? আমাকে একটা কথার উত্তর দাও তো। তোমার দাদার তো আমি চাকরিটা পেয়ে গেছি, আর তোমার কথা অনুযায়ী তোমার দাদার আর কিছুই নেই। তাহলে তোমার দাদার থাকা বা না থাকায় আমার কি এসে যায় বলো? কি তোমার কিচ্ছু এসে যায় না? বাবা, কেন? ওই তোমার শতদ্রু আছে তো, তোমার পেছনে এখনো লাইনে আছে না শতদ্রু চলে আসবে এরপরে। তারপর তোমরা দুজনে মিলে সুখে শান্তিতে সংসার জীবন যাপন যা কিছু করার করবে। দেখো, আমার দাদা যদি বেঁচে থাকে, তুমি তো এদিকে চাকরি করছো, দাদাকে দেখতে হবে, আমার মায়ের খরচা দিতে হবে। কিন্তু আমার দাদা যদি মরে যায়, তাহলে তো তোমার এই খরচাপাতি দেওয়ার ব্যাপার নেই, কাউকে দেখভালও করতে হবে না, উল্টে চাকরিটাও তোমার থাকবে। আর তুমি হয়ে যাবে বিধবা। তারপর তুমি বিয়ে করবে শতদ্রুকে, নতুন করে সংসার করবে। আর আমার মাকে দেখলে কি দেখলে না, তাতে তো মা সেই নিয়ে কোর্ট কাচারি করতে যাবে না, আখেরে তোমারই লাভ। সত্যি পলাশ, তোর মাথা থেকে আসেও এইসব? সত্যি বাবা, কি করে ভাবো বলো তো এরকম পলাশ? আচ্ছা, আমরা তো উল্টোটাও বলতে পারি। আমরা তো এটা বলতে পারি যে তুমি তোমার দাদাকে সরিয়ে দিয়েছো এই বাড়িটা কবজা করবে বলে। হ্যাঁ, বলতে পারি তো। সেটা যে সম্ভব নয় সুচরিতাদি বুঝতে পারেনি বোধহয়। দাদা যদি নাও বা থাকে, বৌদি তো তার ভাগটা পায়, সেটা জানে না বোধহয়। হ্যাঁ, এটাই। যদি আইনের কথা বলো, তাহলে আমার ক্ষেত্রে দাদা থাকলেও যা, বৌদি থাকলেও তাই এই কাজটা আমার করে কোনো লাভ নেই। কিন্তু যেই কাজটা করতে পারে, যার এই কাজটা করে লাভ, সেই এই কাজটা করেছে। তুমি অপবাদটা আমাকে দিচ্ছ। আজ যে তোমার দাদা মিসিং, সেই দোষটা তুমি আমাকে দিচ্ছ। আমি না সেই সময় বাড়িতে ছিলাম না পলাশ, আমি স্কুলে ছিলাম। যদি বিশ্বাস না হয় না, হেডমাস্টার মশাইকে জিজ্ঞেস করো। শোনো, আমার না কাউকে কিচ্ছু জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। অপরাধীরা কি নিজেরা গিয়ে অপরাধ করে? তাদের তো টিম থাকে। আর তোমার যে গুণে ঘাট, তোমার তো এদিক ওদিক কত লোক, একটা ফোন করবে, লোক চলে যাবে, সে কাজটা করে দেবে তোমার হয়ে। সারা জীবন তো এই করেই কাটিয়েছ। চুপ করবে তুমি, চুপ করবে পলাশ। আর পারছি না এগুলো শুনতে, মাথা কাজ করছে না, মন মেজাজ ভালো নেই। মন মেজাজ ভালো নেই মা গো, আমি পারছি না, ন্যাকামো যত সব। এই প্রতীক্ষার না আজকে আসার কথা ছিল, কি হলো? কথা ঘুরিয়ে কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, ভাগ্যিস প্রতীক্ষা আসেনি, ওর আসতে দুদিন দেরি হচ্ছে। নাহলে তো তোমরা প্রতীক্ষাকেই ফাঁসাতে। বলতে প্রতীক্ষাই নাকি পরাগকে সরিয়ে দিয়েছে। আমার বিবাহিত জীবনটা ধ্বংস করার জন্য না স্রেফ তুমি দায়ী। আমার বউকে মিথ্যে ভাবে ফাঁসিয়েছো তুমি। কে কাকে ফাঁসিয়েছে, কে কাকে ফাঁসায়নি, সেটা না কোর্ট জানে, জনগণ জানে। তাই এসব কথা বলে লাভ নেই পলাশ। তোমার দাদা ফিরুক না ফিরুক, আমিও দেখতে চাই তুমি কি প্রমাণ করতে পারো। আমিও দেখতে চাই যে সেই সময় দাঁড়িয়ে তুমি ঠিক কি বলো। আমি চিরকাল জানবো যে তুমি এই কাজটা করেছো। আমার দাদাকে যদি খুঁজে পাওয়া যায়, তাহলে আমি ধরেই নেবো তোমার লোকজন এফিশিয়েন্ট নয়, কাজটা করতে পারেনি, সামলাতে পারেনি ব্যাপারটা। আবার কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিচ্ছু মনে হচ্ছে না মা, আমার না এখন কিচ্ছু মনে হচ্ছে না। শুধু আমার এই পরাগটাকে দেখতে ইচ্ছে করছে গো, বাড়ি দেখতে ইচ্ছে করছে, আর কিচ্ছু মনে হচ্ছে না। আমি তো জানি না যে পরাগ বেঁচে আছে কিনা, তো আমি জানি না। বুঝবে না গো, তোমরা বুঝবে না। ওই যে মায়ের কোল খালি হয়ে যাওয়ার ভয় থাকে না, তার মাথাতে আর কিছু আসে না, বুঝবে না। কিন্তু জেঠিমণি, সেটা হলেও তো তুমি বৌদি ভাইকে সাপোর্টটা তো করবে। ছোটদা ভাই যা খুশি তাই বলে যাচ্ছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। আমার মা হলে না ঠাস ঠাস করে চড় মেরে বের করে দিত। কি করবো বলতো তুই? আমি কি করবো বল দেখি? হ্যাঁ, তোর মা হলে তো ঠাস ঠাস করে চড় মারতো। তুই বলি এরা তো সেরকম নয়, আমার ছেলেগুলো তো সেরকম নয়। আমি যদি আজকে ওকে ঠাস ঠাস করে একটা চড় মারি,
ও যে আমার গলা টিপে ধরবে না তার কোনো গ্যারান্টি আছে? দেই বড়টা সে তো আজ জীবনে ধাক্কা খেয়ে 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 তবে একটু মানুষ হয়েছে। আর এইটে ভেবেছিলাম ওর জীবনে যদি ধাক্কা আসে তখন বোধহয় ও মানুষ হবে। ধাক্কা এলো ধাক্কা, তো কে জানি হয়তো ওর বউয়ের উপর দিয়ে ধাক্কাটা বেশি করে এলো, ওর উপরে বেশিটা এলো নাই, সেই জন্য ওর মানুষই হলো না রে। আজ আমার কি মনে হয় জানিস তো, তোর আমার ঠাকুরের কাছে প্রার্থনা করতে ইচ্ছে করে যে ভগবান ওর এমন দশা করুক যাতে ও নিজে শায়েস্তা হয়। আমাকে শায়েস্তা করার চেষ্টা করো না মা, তাহলে কিন্তু তুমি নিজেই শায়েস্তা হয়ে যাবে। আর এই যে মেয়ের পাল্লায় তুমি পড়েছো না, সে কিন্তু একেবারে তোমাকে ঘটি মাটি চাটি করে সবকিছু ছেড়ে দেবে। তুমি বুঝতে পারছো না? এখন তুমি তোমার ছেলেকে বিশ্বাস করছো না তো, তোমার ছেলের থেকেই একজন বাইরের মেয়ে এসে তোমার বড় বেশি আপন হয়ে গেছে। তাই এখনো যা বলছে যা করছে সবই তোমার চোখে শোভা পাচ্ছে আর কি। তুমি সবকিছু শুনছো, যা বলছে তাই করছো তুমি। তোমার ছেলের কোনো খোঁজ নেই, নিরুদ্দেশ নিখোঁজ, অথচ তোমার কোনো হেলদোল নেই। চোখে ঠুলি পড়িয়ে রেখেছে মা, আমি তোকে বলছি ঠুলি পড়িয়ে রেখেছে। কিন্তু তুমি একদিন বুঝতে পারবে, এই যে বিশ্বাস করছো না, এই মেয়েকে যে বিশ্বাস করছো তুমি, এই বিশ্বাসের দাম তোমাকে দিতে হবে মা। আর আমি তোমার ছেলে পলাশ, আমি যতই খারাপ হই না কেন, আমি তো আমার দাদার ক্ষতি করব না, কিন্তু আমার যদি ক্ষতি করতেই হয় তাহলে আমি এই মেয়েটার ক্ষতি করব। কারণ এই মেয়েটা আমার জীবনের সর্বনাশ করে দিয়েছে, সবকিছু শেষ করে দিয়েছে আমার। আর তুমি যে বিশ্বাস করছো না মা, এই বিশ্বাসের দাম তোমাকে দিতে হবে, আমি বলছি। পাবে 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 দাম, তুমি ঠিকই পাবে। এই যেরকম মেয়ে না, তুমি দাম ঠিকই পাবে, বুঝতে পারবে, দাদার ব্যাপারেই বুঝতে পারবে। দাঁড়াও না, দাঁড়িয়ে যাও, খবর এলো বলে। সত্যি করে বল তো, তুই কি শুনতে চাস? তুই কি বলছিস? বুঝে বলছিস? কোন খবরটা পেলে খুশি হবি রে? হ্যাঁ, কোন খবর? আমি খুশি হব না মা, আমি সেই জন্যই তোমাকে বোঝাতে চাইছি আমি খুশি হব না, কিন্তু তুমি তো বুঝতে চাইছো না। তোমাকে আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি বুঝতে চাইছো না। তোমার তো কোনো হেলদোল নেই, কোনো বিকারই নেই তোমার। আমি তো তোমায় দেখিয়ে দিচ্ছি মা, তাও তুমি দেখতে পাচ্ছ না। এই যে এরা যা বলছে সেটাই ঠিক, আমি যা বলছি সেটা ভুল, আর এই মেয়েটা যেটা বলছে সেটা ঠিক। খবরদার! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথায় ছিলিস তুই? আরে কথার উত্তর দিচ্ছিস না কেন? আর আমাদের সবাইকে এরকম ধোঁয়াশার মধ্যেই রেখেছিস কেন বলতো? কি করছিস, তোদের কি প্ল্যান, কি করবি কিছু জানি না, কিছু জানতেই পাচ্ছি না। তোদের জন্য চিন্তা হচ্ছে, প্রিয়া প্রতিমের জন্য চিন্তা হচ্ছে, আশ্চর্য। আরে ওদের একটু জিরোতে দাও, এসে থেকে এক গ্লাস জল পর্যন্ত খায়নি ছেলে মেয়েগুলো। না তা বলে তো চুপ করে বসে থাকা যায় না। এমনিতেই তো অনি এখন মেয়েদের বুদ্ধিতে চলছে, কখনো তিস্তা, কখনো এই মেয়েটা ওর মাথা খাচ্ছে। আর এদিকে আমার ছেলেটা, ও তো জেলে বসে বসে পড়ছে। দাদা প্লিজ একটা রিকোয়েস্ট করবো, তুমি শ্যামলীর কথা মতো চলো না প্লিজ। ওর যে কি ইন্টেনশনস আমরা কেউ জানি না। ও তোমাকে দিয়ে কি করিয়ে নেবে, তার ফল কি হবে তুমি তো আগে থেকে প্রেডিক্ট করতে পারবে না, তাই না? অনেক দেখ, একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, তুই কাজটা মোটে ঠিক করছিস না। সমস্ত ডিসিশন নিজে নিয়ে ফেলছিস। যখন সবাই তোকে বললো কেসটা তুলতে, তুই তুললি না, উল্টে কি করলি? কাল থেকে তুই বেপাত্তা। আজকে সকালে তুই উঠাও, কোথায় যাচ্ছিস, কি করছিস, আমরা কেউ কিচ্ছু জানি। একটা কথা বলবি, তিস্তা তো একটা বাইরের মেয়ে, তোকে আমরা কি করে ট্রাস্ট করি বলতো? তারপর আজকে তুই একে সঙ্গে করে নিয়ে গেলি। একটা কথা বলছি আমি, হ্যাঁ অনেক প্লিজ কিছু মাইন্ড করিস না। এই শ্যামলী আজ অব্দি খারাপ ছাড়া ভালো কিছু করেছে বলে আমার মনে পড়ছে না। তুই প্লিজ ভুলে যাস না, প্রতিম আমার ভাই। কি বললি ওরু? প্রতিম শুধু তোর ভাই? আমার ভাই না? প্রিয়া আমার বোন না? কি বলছিস ওরু? আমি অনিকেত মল্লিক জোড়াবাড়ির বড় ছেলে হিসেবে কথা দিচ্ছি সকলের সামনে, আমি প্রিয়া আর প্রতিমকে সসম্মানেই বাড়িতে ফিরিয়ে আনবো। আমি একটু ইমোশনালি
ঘেটেছিলাম। তখন তিস্তা যে রাস্তাটা আমাকে দেখিয়েছে, যে অল্টারনেটিভ ওয়েটা আমাকে দেখিয়েছে, সেটা প্রয়োজন ছিল, না হলে খুব বড় একটা ভুল করে ফেলতাম আমি। এবং তাতে বিশ্বাস কর, ভালো ছাড়া খারাপ কিছু হয়নি, কিছু খারাপ হয়নি। আর বিশ্বমণি, তুমি বলছো না যে আমি অন্যের বুদ্ধি শুনেছি? হ্যাঁ, আমি শুনেছি। অন্যের বুদ্ধি শুনলে যদি নিজেদের ভালো হয়, তাহলে আমার মনে হয় সেই বুদ্ধিটা শোনা উচিত। এটা একটা বুদ্ধিমানের লক্ষণ। আর সবার সামনে দাঁড়িয়ে আজকে আমি আরেকটা কথা বলতে চাই। জানি না এটা কে কিরম ভাবে নেবে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে শ্যামলী নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যেভাবে বিপদের ঝুঁকি নিয়ে ওখান থেকে বেঁচে ফিরে এসেছেন, এবং উনি আমাদের জন্য যা যা করেছেন, আমি অ্যাটলিস্ট ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আজ আপনি অরুদাদার কথা শুনলেন না স্যার, আমার কথা বললেন। এই দিনটাও দেখালে আমায় মহেশ্বর। আগে তো এই অরুদাদার কথায় আমায় খুনিও ভেবেছিলেন। মহেশ্বর, তোমার জয় হোক। সত্যি দিন পাল্টায়, সময় আসে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী, আপনি তিস্তার ফোন নাম্বার কি করে পেলেন? যা ভেবেছিলাম ঠিক তাই। দেখো, ঠাম্মিটাও পালিয়ে গেল। কিন্তু ভয় পেলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। স্যারের মাথাটা একটু গুলিয়ে দিতে হবে। কি হলো? দেখুন স্যার, জানতে তো আমাকে হবেই আপনি কার সঙ্গে বেশি মেশেন, কার সঙ্গে বেশি গল্প করেন, কার সঙ্গে হি হি করে হাসেন। এগুলো তো আমায় খবর রাখতেই হবে, তাই না? কে বলেছে? ও, তার মানে আপনি শুধুমাত্র আমাকে ফলো করেন তা নয়, আপনি আমাকে তিস্তাকে দুজনকে স্টকও করেন। স্টক? স্টক মানে কি? দেখুন স্যার, আমি না অত শত বুঝি না। আমি শুধু আপনাকে পাহারা দিয়ে রাখি। হ্যাঁ, বলা তো যায় না আপনার বন্ধু বান্ধবগুলো কেমন, তারা পেতনি না শাকচুন্নি, দত্তি না দানব, তা তো আমি জানি না। কোনো খারাপ লোকের পাল্লায় পড়লে তো আমাকেই আপনাকে উদ্ধার করতে যেতে হবে, আমাকেই পাহারা দিতে হবে, আমাকেই বাঁচানোর জন্য ছুটে যেতে হবে। তাই আর কি। কে বলেছে আপনাকে এগুলো করতে? কে বলেছে আপনাকে ছুটে যেতে? আমি বলেছি? আপনার বলার কি দরকার? আমার কি কোনো দায়িত্ববোধ নেই নাকি? হ্যাঁ, আমি বুঝতেই পারছি কি বলছেন। কিসের দায়িত্ববোধ আপনার? অদ্ভুত ব্যাপার। এই পরিষ্কার বলুন তো, তিস্তার ফোন নাম্বারটা কি করে পেলেন আপনি? শুনুন, তিস্তা না এমন কোনো বড় হিরোইন নয় যে তার নাম্বার পাওয়ার জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। 2 টাকার একটা কুটকে মেয়ে, ওর নাম্বার তো যে কোনো রকম ভাবে জোগাড় করা যায়। চোখ কান খোলা রাখলেই ওর নাম্বার পাওয়া যায়, বুঝেছেন? এই যে শুনুন, একটা কথা শুনুন। আপনি যে এত কথা বলছেন তিস্তাকে নিয়ে, জ্যাকির ছবি কি করে তুলবেন, জ্যাকির ভিডিও কি করে তুলবেন, তিস্তাকে জিজ্ঞেস করেছেন? না মানে আপনি তো আবার নিজে একা কিছুই পারেন না। তিস্তার বুদ্ধি লাগে, আপনার বুদ্ধি তো লাগে না। আপনার বুদ্ধি কাজই করে না, সবকিছুতে তিস্তা তিস্তা তিস্তা। আমি বললাম স্যার কেসটা তুলবেন না, শুনলেন না। যেই তিস্তা বললো অমনি হ্যাঁ তিস্তা বলেছে, একদম ঠিক বলেছে, অমনি আমাকে ডেকেও পাঠালেন। তাই আমি বলছি আর যে পরের যে পদক্ষেপটা আপনি নেবেন, কিভাবে নেবেন, কি কি করবেন, তিস্তার থেকে কি পরামর্শ নিয়েছেন? যান এবার গিয়ে ফোন করুন আপনার তিস্তা রানীকে, তার থেকে পরামর্শ নিন আপনি নেক্সট পদক্ষেপ কি নেবেন, জিজ্ঞেস করুন। খালি বড় বড় জ্ঞান দেয় আপনার তিস্তা রানী, কাজের বেলায় তার টিকিটাও দেখা যায় না। তাকে নিয়ে আদিক্ষেতা। শুনুন, না না, কি মনে হয় আপনার যে আমি তিস্তাকে ছাড়া কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে পারি না? এই জ্যাকের ভিডিও করার ব্যাপারটা, এই প্ল্যানিংটা একাই করবো। সেটা হলেই ভালো হয়, কারণ সব বিষয় বাইরের মেয়ের ওই নাক গলানো আমি ঠিক পছন্দ করি। দেখুন আপনি আমি সিরিয়াসলি বলছি, আপনি আচ্ছা আমি বাইরে অপেক্ষা করছি, আপনি তাড়াতাড়ি আসুন, প্ল্যানিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ আপনি যান, আমি আসছি। আর হ্যাঁ, অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছিলেন, একটু বেশি করে জল ঠল খেয়ে নেবেন।
না না, আমি বোধহয় বেশি ভাবছি। স্টক ফক করছেন না, নিশ্চয়ই প্রিয়ার থেকে নাম্বারটা নিয়ে রেখেছিলেন। এইটুকু তো যে কোনো মেয়ে করবে, মানে আমি হলে আমিও করতে পারি, কিন্তু ভাগ্যিস চেয়ে রেখেছিলেন, নাহলে আজকের পুরো প্ল্যানটাই তো ভেস্তে যেত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রিন্সিপাল স্যার স্রোতকে সাপোর্ট করবেন কি? একজন প্রফেসর যদি স্রোতের বিরুদ্ধে কমপ্লেন করেন, তাহলে সেখানে গিয়ে আর স্রোতের কোনো কথা গ্রাহ্য হবে? শুধু শুধু না কোনো শাস্তি পেতে হয় মেয়েটাকে। ইস, আমার এক্ষুনি যাওয়াটা খুব দরকার ছিল। যে যে জায়গাগুলো মার্ক করে দিলাম আপনি একটু ঠিক করে নেবেন। হ্যাঁ স্যার। মিস মুখার্জি, আমি কি বললাম আপনি শুনেছেন তো? হ্যাঁ স্যার, শুনেছি তো। কি বললাম বলুন তো? কিছু কারেকশনস আছে মনে হয়। মনে হয়? আমি আপনাকে বললাম যে জায়গাগুলো মার্ক করে দিলাম আপনি ঠিক করে নেবেন, শোনেননি? সরি স্যার, আমি সত্যি আসলে আমি এক্ষুনি ঠিক করে নিয়ে আসছি স্যার। ওকে, পারলে আপনাদের বিজ্ঞাপন জগতের পরিভাষাগুলো একটু শিখে নেওয়ার চেষ্টা করবেন, আপনার লিখতে সুবিধা হবে। ওকে স্যার, তাহলে আসি স্যার। না, আমি আপনাকে যেতে বলিনি। এবার বলুন তো কি প্রবলেম? প্রবলেম? কোনো প্রবলেম নেই তো স্যার। কিছু তো আছে। আপনার একটা ফোন এসেছিল, আমি তখন বাইরে ছিলাম, ওদের কাজ দেখছিলাম। ফোনটা আসার পরেই আপনি একটু আনমনা হয়ে গেলেন। ইনফ্যাক্ট এখন আপনাকে একটু অন্যরকম লাগছে। ও কিছু না স্যার, অফিসের কিছু নয়। অফিসের কিছু না হলে আমাকে বলা যাবে না? তাহলে তো কালকের গোটা প্রোগ্রামটাই ক্যান্সেল করে দিতে হয়। আই মিন, আমার বাড়িতে রান্না বান্না, বাজার করা, এসবে তো অফিসের কোনো ব্যাপার নেই, তাই না? অবশ্য ব্যাপারটা যদি খুব পার্সোনাল হয়, আই মিন ইন্টিমেটলি পার্সোনাল হয়, তাহলে। আমার বোন ফোন করেছিল স্যার। কোন বোন? যাকে আপনি বিয়ে দিয়েছিলেন? না না, সে নয়, তারও ছোট বোন, মেডিকেল পড়ে, সেকেন্ড ইয়ার। ও ইয়েস, আপনি আমাকে বলেছিলেন। কি হয়েছে? এনি প্রবলেম কলেজে? হ্যাঁ স্যার। কি প্রবলেম সেটা যদি আমাকে আপনি বলতে পারেন, আই মিন আমি চেষ্টা করে দেখতে পারি আপনাকে যদি হেল্প করা যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। র্যাগিং এর কথা আমি শুনেছি, বাট সেটা তো কলেজে সিনিয়র স্টুডেন্টরা করে থাকে, যদিও বা সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ। বাট একজন প্রফেসরের এরকম মেন্টালিটি কি করে হয়? আমি জানি না স্যার, শুধু এটুকু বুঝতে পারছি যে এই সবকিছুর মধ্যে দিয়ে আমার বোনটা খুব কষ্টে রয়েছে। ও খুব ভালো মেয়ে স্যার, খুব ইন্টেলিজেন্ট। হ্যাঁ, আগেও এরকম ছিল না, ফাঁকিবাজ ছিল, মানে কম পড়ে বেশি নম্বর পেত। আপনি জানেন স্যার, আমার মনে আছে
মাধ্যমিকে ভূগোল পরীক্ষার ঠিক 2 দিন আগে আমার কাছে এসেছে পড়া ধরাবে বলে। ওর অবস্থা দেখে আমার তো মাথায় হাত। আমি যাই জিজ্ঞেস করি না কেন কিছুই বলতে পারছে না। ওর প্রিপারেশন দেখে না আমি কেঁদে ভাসাচ্ছিলাম। আর অদ্ভুত ভাবে আমাকে বলছে, দিদি ভাই ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, সব ঠিক হয়ে যায়গা। সেই মেয়েটাই নাকি মাধ্যমিকে 95 পেয়েছে। 2 দিন ধরে দিন রাত পড়ে সবটা ম্যানেজ করে নিয়েছে, ভাবতে পেরেছেন? বাহ, গ্রেট। আপনার বোন তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। হ্যাঁ স্যার, ও বরাবরই খুব ব্রিলিয়েন্ট, কিন্তু মেডিকেল কলেজে ঢোকার পর থেকে না অদ্ভুত ভাবে ও সিরিয়াস হয়ে গেছে। মানে অনেক চেঞ্জ হয়েছে। একদিন অ্যাবসেন্ট করে না, রেগুলার ক্লাস করে, নোটস নেয়। আর ওর মেডিকেল কলেজের সমস্ত পড়াশোনার খরচ নিজেই চালায় টিউশন করে। স্কলারশিপও পায়, না হলে ওকে মেডিকেল পড়ানো আমাদের পক্ষে সম্ভব হতো না স্যার। মিস মুখার্জি, আমার মনে হয় আপনার বোনের গার্জিয়ান হিসেবে এক্ষুনি আপনার বোনের কলেজে গিয়ে কথা বলা উচিত। হ্যাঁ স্যার, আমি সেটাই বলছিলাম। আজ তো হবে না, আমি সোমবার একটু সময়ের জন্য আপনার কাছ থেকে ছুটিও নিতাম স্যার। আমি সন্ধ্যাবেলা এসে সবটা ম্যানেজ করে দেব। আজ হলো না কেন? আর সোমবারই বা কেন? আজ তো হাফ ডে। আপনি এক্ষুনি যান আর এই প্রবলেমটার একটা পার্মানেন্ট সলিউশন বের করুন। স্যার, আজ তো এখনো অফিস চলছে, কিন্তু আর বেশিক্ষণ তো নেই। আর আপনার সেরকম কাজও বাকি নেই। আপনি বরং আজই চলে যান, গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলুন। কেউ কারোর সাথে এরকম ব্যবহার করতে পারে না। নো, ওই প্রফেসরের একটা শিক্ষা পাওয়া উচিত। ইউ মাস্ট গো নাও। আপনি শিওর স্যার? মিস মুখার্জি, আমি শিওর না হয়ে কোনো কথা বলি না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু একটা কথা মিস মুখার্জি, কাল আমি আপনার অপেক্ষা করব। বহুদিন পর আমার বাড়িতে রান্না হবে কাল। বোনের প্রবলেম সলভ করতে গিয়ে এই কথাটা ভুলবেন না তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাট কিছুতেই মন বসছে না। এভাবে হয় নাকি? এত কিছু চিন্তা মাথায় ঘুরছে, এদিকে দিদির খোঁজ পাচ্ছি না। কোয়েলটা কি করছে কে জানে। অভির সঙ্গেও একবার কথা বলা দরকার। এটাই সুযোগ, যাই গিয়ে কথা বলে আসি। কোথায় চললে তুমি? আমি একটু আসছি। না না না, শোনো শোনো, তোমার সাথে দরকারি কথা আছে। এদিকে এসো, এদিকে এসো। আরে বসো না বলছি, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, বসো এখানে। আরে শোনো না, আজকে যেখানে অর্ডারটা ডেলিভারি করতে গেছিলাম না, ওখান থেকে ডেলিভারি দিয়ে বেরোনোর সময় হঠাৎ একটা পোস্টার চোখে পড়লো। কি দেখলাম? একটা ফ্যাশন ডিজাইনিং কম্পিটিশনের পোস্টার। সেখানে লেখা আছে যে যে জিতবে, যে উইনার হবে, তার জন্য ওরা একটা নিজস্ব ব্র্যান্ড আর স্টোর খুলতে হেল্প করবে। যেমন দেখা তেমনই কাজ। আমি আর ওয়েট করতে পারলাম না, তোমার নামটা লিখে দিয়ে চলে এসেছি। আমি নাম লিখিয়ে চলে এসছো মানে? আমি পারবো নাকি সোমরাজ? আমি পারবো না। কোয়েলা দিদির কথাটা বারবার মাথায় ঘুরছে। কম্পিটিশনে যেতে গেলে তো কোয়ালিটি কাজ করতে হয়, সেটা আমি এই অবস্থায় কিছুতেই করতে পারবো না। এত চিন্তা নিয়ে করতে পারবো নাকি সেটা সোমরাজকে বলতেও পারবো না। তিথি, তুমি এটা কি বলছো? পারবে না মানে? না না, এটা আমি বিশ্বাস করি না। তুমি পারবে না, এটা হতে পারে না। তিথি, তোমার স্বপ্ন ছিল তোমার নিজের নামে একটা ব্র্যান্ড হবে, তোমার নিজস্ব স্টোর হবে।
আর তুমি এখন বলছো পারবে না। শুধু শুধু এটা কেন, তুমি তিতির সোমরাজ ফ্যাশন হাউসের জন্য কতটা পরিশ্রম করেছো সেটা তো আমি নিজে চোখে দেখেছি। তুমি আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছো, এখন বলছো পারবে না। আমি আছি তোমার সঙ্গে, বাড়ির প্রত্যেকে আছে তোমার সঙ্গে, কাকিমণি, ঠাম্মি, কাকাই, সবাই আছি আমরা তোমার সঙ্গে। দেখো দিদি প্লিজ, তুমি পারবো না বলো না। তোমাকে লড়তে হবে দিদি, তোমাকে এই কম্পিটিশনটা লড়তে হবে। তুমি পারবে, আমি বলছি তুমি পারবে। আমি পারবো না সোমরাজ, আমি পারবো না। তারপরে এই অবস্থায় এত দৌড়ঝাঁপ আমি। এক সেকেন্ড। তোমার মনে হয় আমি তোমাকে এই অবস্থায় দৌড়ঝাঁপ করতে দেব? যাবতীয় দৌড়ঝাঁপ সমস্ত আমি করব। আর এখন ফ্যাব্রিক সম্বন্ধে তো আমার একটু সেন্স হয়েছে, আমি নিয়ে আসবো ফ্যাব্রিক। প্লিজ দিদি তুমি না করো না, এই কম্পিটিশনটা তোমাকে অ্যাটেন্ড করতেই হবে। আর ওরা বলেছে ওরা নিজস্ব স্টোর, নিজস্ব ব্র্যান্ড করতে সাহায্য করবে। আমি তোমায় পুরোটা বলছি, তুমি এসো এখানে এসো, বসো, আমি তোমায় বলছি। তুমি আমার স্ত্রী বলে আমি বলছি না, আসলে বিষয়টা কি বলতো, এরকম সুযোগ না বারবার আসে না। এই সুযোগটার জন্য তোমাকে পরবর্তীতে হাত কামড়াতে হবে, বিশ্বাস করো। আর আমি সেটা হতে দিতে পারবো না দিদি। তোমাকে পারতেই হবে, আমাদের জন্য পারতে হবে, তোমার নিজের জন্য পারতে হবে, অন্তত আমাদের আগত সন্তানের জন্য তোমাকে পারতে হবে। তিতির আমি চাই আমাদের সন্তান জানুক ওর মা কতটা লড়াকু। ওর মা একজন ফ্যাশন ডিজাইনার, অত্যন্ত ট্যালেন্টেড ফ্যাশন ডিজাইনার। দেখো তিতির, আমি তো আমার মাকে ভুল বুঝেছিলাম। আমি চাই না আমার সন্তান তার মাকে ভুল বুঝুক। আমি চাই আমার সন্তান জানুক তার মা কতটা লড়াকু। প্লিজ তিতির না করো না, বিশ্বাস করো তুমি পারবে, আমি বলছি তুমি পারবে। আমি তোমাকে সব রকম সাহায্য করবো, প্লিজ তুমি না করো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি 2 রাত ধরে ঘুমোইনি, ওই আউট হাউসে ওই ছাড় পোকার গরমের চক্করে। কিন্তু মা, তুমি এখানে সবার সামনে সবাই দেখে নিলে কি হতো? মা গো, আমি তোর ঘরে ঘুমোবো রে। হ্যাঁ তুমি আমার কথাটা শোনো। তুমি কি করছো মা? বুঝতেই পারছি না, সবাই দেখে নিলে কি হতো বলো তো মা। শোনো না, আমি বলছি শোনো, তুমি এখন যাও, তুমি পরে এসো। আমি কিছু জানি না, আমি বলছি তো আমি তোর ঘরে ঘুমোবো। আরে জানি না বললে কি হয়ে যায় বলো তো মা? সবাই দেখে নিলে কি হবে? এখন তো মরে যাব আমি। এই এসি টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে দিলাম 16। হ্যাঁ, এর থেকে বাড়াবি না, এই টেম্পারেচারই থাকবে। আমি ঘুমোবো। কথাটা শোনো মা, পারছি না ওই গরমে, বাপরে বাপ, আমি ঘুমোলাম। সবাই যদি এসে দেখে তখন কি হবে বলো তো? ও মা, আরে মা ওঠো, ঘুমিয়ে পড়লে নাকি? এত জোরে নাক ডাকলে তো ঘরের বাইরে কেন, বাড়ির বাইরে থেকেও শোনা যাবে। ও মা ওঠো না, ও মা ওঠো মা। बस सो रही है, डिस्टर्ब ना कर, चुप। অ্যাক্টিং করতে করতে তো বিজলি ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে। এই বাবা, তো আমাকেও তো এরকম ভাষায় কথা বলছে। আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেউ চলে এলে আমি কি করব? কি করে আরে দেখো না, কোনো একটা আওয়াজ পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি তো, একজন নাক ডাকছে। কি হয়েছে বলো তো? তোমরা এখানে কি করছো? আরে রাজ্য নাক ডাকছে, দেখো। মতি ভাই নাক ডাকছে, আমি তো জীবনে নাক ডাকতে শুনিনি মতি ভাই। শোনো। হ্যাঁ ডাকছে, নাক ডাকছে। ডাকো। বৌদি ভাই, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। ওমা কেউ এসেছে। ওমা আস্তে আস্তে নাক ডাকো। ওমা আস্তে। বৌদি ভাই। হ্যাঁ কি হয়েছে? কিসের শব্দ রে? দরজা খোল। শব্দ কই? কিছু না তো। রাজ্য, বাইরে থেকে শোনা যাচ্ছে। কিসের শব্দ বলো না একটু। ওহো, আমি তো ঘুমোচ্ছিলাম, হয়তো আমি ঘুমের মধ্যে নাক ডাকছিলাম। ওই দেখো, দেখেছো? ঘুমোচ্ছিলে মানে? এখন তো সময় 9:30 বাজে। এখনই তুমি তো কিছু খাওনি রাত্রেবেলা, না খেয়ে এই সময় ঘুমানো ভালো। আরে আমি তো এই তুমি কথা বলছিলে, এক্ষুনি নাক ডাকা শব্দ হয়েছে। আমি পেয়েছি। ওই যে আমি না আসলে ঘুম থেকে উঠলে ওই নাক ডাকাটা থেকেই যায়। নাক থেকে, মুখ থেকে, সব দিক থেকে আওয়াজ বেরোয় আমার। এটা আমার একটু প্রবলেম আছে।
কি রাজ্য? এই রাজ্য, দরজা খোল, দরজা খোল বলছে। রাজ্য, কেন এরকম করছিস ভাই? কি হয়েছে তোর, বল সমস্যাটা কি? সোমরাজ কার সাথে কথা বলছে? এই তিতির আবার কোথায় চলে গেল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একবার খুঁজে পাই ওকে আজকে আমি এমন বকবো। ওদি ভাই কাম ডাউন, আজ নো বকাবকি প্লিজ। এই জানো তো তোমাদের আদর আদরে না মেয়েটা বাদর হয়ে যাচ্ছে। আহা, আগে দেখো না কোথায় গেছে ও। উফ, ভাল লাগে না আমার। তা পুটি সব শুয়ে দিলি তুই? ঠাকুরের প্রসাদ তবে রে, দাঁড়া আজকে তোর একদিন যাবে না। দেবো এমন মা তুমি ঠিক আছো? না, কি করে ঠিক থাকবো? তোর মেয়ে আমার কোমরে হাত সরিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে আমি ওষুধ লাগিয়ে দেবো, বরফ লাগিয়ে দেবো, আস্তে আস্তে ওটা আমাকে সাপোর্ট লাগছে। ওরে বাপ রে, বাহ, সাবধানে বসো। এই পুটি, কেন এমন করেছো আগে বলো তো? হ্যাঁ, যাও গিয়ে সরি বলো, যাও। সরি। কি হচ্ছে কি? হ্যাঁ, এই সমস্ত কি করছো তুমি? দেখেছিস দেখ, একদম এরকম করবে না। যাও গিয়ে ঠাম্মিকে সরি বলো আর কখনো এমন করবে না। যাও। ছেড়ে দে দিদি ভাই, ওকে ছেড়ে দে। আরে পুটি, ঠাম্মি বসো তুমি। ইচ্ছে করে না মেয়েটা। আরে ঠাম্মি, তুমি আবার একা একা আসতে গেলে কেন? কেন একা আসতে পারি না? আমি এখনো ফিট আছি দিদি ভাই। মেয়েটার আজ জন্মদিন, আর বকাবকি করিস না। আমি ওকে জানো তো কিছু না বলে না বকে ও এতটা বার বেড়ে গেছে। কি জানিস দিদি ভাই, ছেলে মানুষ তো ভালোবাসাটাই সবার আগে বুঝে। তুমি বা পুটির সাথে লাগতে যাও কেন মেজো বৌমা? আপনি কি কথা বলছেন মা? আমি একটা এত বড় মানুষ, আমি কিনা ওই একরত্তি মেয়ের সঙ্গে লাগতে যাচ্ছি? মা ঠাম্মি তো সেটা বলতে চাইনি, পুটি তো ছোট। তুমি যদি বাবু এতদিন বউয়ের হয়ে সাফাই গাইতিস, এবার কি মেয়ের হয়ে গাইবি নাকি? মেজো বৌমা, দাদু ভাই তো বাবা, ওর তো খারাপ লাগবেই। তুমি যে পুটির সঙ্গে কিরকম ব্যবহার করো সব তো আমরা দেখতে পাই। অন্তত আজ জন্মদিনের দিন মেয়েটাকে একটু আদর করলেও তো পারো। কিন্তু ওই মেয়ে আদর ছিনিয়েই নেবে। দেখো, পর্ণা চুপ করে থাকতো, মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না। পুটি কিন্তু চুপ থাকার মেয়ে নয় মেজো বৌমা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাপি বার্থডে শ্রীপর্ণা। থ্যাংক ইউ। তোমরা কে গো? আমি হলাম তোমার মায়ের বন্ধু। আর তোমার বাবারও। দুজনেরই বন্ধু? হ্যাঁ, আমি ঈশা আন্টি। ঈশা আন্টি? হ্যাঁ। এ কি, তোমরা সবাই এরকম অবাক হয়ে গেলে কেন? ও
তোমরা কি কিছু মনে করলে নাকি এরকম না জানিয়ে চলে এলাম বলে? অসুবিধা নেই, আমরা এখনই চলে যাব। কেন চলে যাবে তোমরা? কেক খাবে না? খাবো তো, নিশ্চয়ই খাবো, পরে একদিন এসে খাবো। হ্যাঁ, এখন তো আসা যাওয়া চলতেই থাকবে। কি তাই তো? আমি আসি, তুমি খুব এনজয় করো। হ্যাঁ, মজা করো জন্মদিনে। চলো রানী। ও আবার কেন এসেছে? সৃজন, আমি আমার মেয়ের দিকে ওকে হাত বাড়াতে দেব না। এসো তো আমার সাথে। আগে জবাব দে, কেন এসেছিস তুই? এত বছর পর আবার কেন ফিরেছিস? জেল থেকে বেরিয়েই তোকে দেখতে চলে এলাম। কেমন আছিস তুই? কেমন দিন কাটাচ্ছিস? দিব্যি আছিস বল? হ্যাঁ রে, আমরা ভালো আছি। অনেক কষ্টে আমরা সবাই আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। যোগ্য দাদার কৃপায় আমরা সত্যি ভালো আছি ঈশা। কিন্তু আমি থাকতে তো সেটা হতে দিতে পারি না পর্ণা। আসলে আমি আর ঈশা কালকেই বিয়ে করছি। একবার যখন ফিরে এসেছি পর্ণা, তখন তোর সর্বনাশ না দেখা পর্যন্ত আমার শান্তি নেই। তৈরি থাক তুই। চলো রনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা, দরজা খালি রেখে কেন গেছিলেন? আপনার তো এখানে থাকার কথা, তাই না? যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? আমরা এখানেই বসছি, আপনারাও দয়া করে কোথাও নড়বেন না। अरे रोहित बाबू जी, গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। গুড মর্নিং। আসুন। আমি শুনলাম রিসেপশনে যে আপনারা কালকে শেষ সাথে এসে বসেছেন পাহারা দেওয়ার জন্য। হ্যাঁ, সরি ডক্টর, আমরা আসলে ভরসা করে বাড়িতে বসে থাকতে পারিনি। ডক্টর, আপনি বলেছিলেন আজ সকালে পেশেন্টের জ্ঞান ফেরার কথা। সব যদি ঠিক থাকে তাহলে তো আমরা আজই জানতে পারবো যে কি এই লোকটাকে মেয়ে বক্সার সাজিয়ে ফুলকিকে অ্যাটাক করতে পাঠিয়েছিল। এই তো ডক্টর বক্সি। রোহিত, ফুলকি, সব ঠিক আছে তো? দাদা ভাই, তুমি সারা ডিউটি করে আবার চলে এলে? তা কি করবো বলো ফুলকি, যে তোমাকে মারার চেষ্টা করেছিল তাকে তো ছেড়ে দেওয়া যায় না, তাই না? আসুন আসুন আসুন, চলো একসঙ্গে আসুন। আসুন আসুন আসুন। এ কি? ফাট মনিটর ফ্ল্যাট করো। কাল রাতে এখানে ডিউটিতে কে ছিল? কল আর ইমিডিয়েটলি এটা রিপোর্ট করেছে।
স্যার, আমি এক্ষুনি দেখছি। Sorry. What sorry? He is no more. কি বলছেন কি ডক্টর? নো মোর মানেটা কি? আমরা তো কালকে রাত্রে এই ঘরে ঢুকেছিলাম, তখন তো কোনো নার্স দিদি ছিলেন না, আর তখন এই যন্ত্রটাও চলছিল। শুধুমাত্র একজন আয়া মাসি ছিলেন, এই ঘর থেকে বেরোচ্ছিলেন, তাই না স্যার? আরে কনস্টেবলরা কোথায় ছিল? ওরা হয়তো বেরিয়েছিল খানিকক্ষণের জন্য। লোকজনদের যাওয়া আসা বন্ধ করো কি? আমি এখনই একটা প্রাইমারি ইনভেস্টিগেশন করবো। আর হ্যাঁ, সব সিসিটিভি ফুটেজ কালেক্ট করো। যাও তাড়াতাড়ি। ইয়েস স্যার। কে করলো এই কাজ স্যার? আমরা তো এই ভয়টাই পাচ্ছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওটা কানেক্ট করো। হ্যাঁ স্যার। অংশুদা, সিসিটিভি ক্যামেরা ক্যাবিনের বাইরে ছিল, দেখেছিলাম, কিন্তু ক্যাবিনের ভেতরে তো ছিল না। আমি না ভাবতে পারছি না যে ছেলেটা জাস্ট আর নেই। রোহিত, দেখি সিসিটিভি ফুটেজে কি বেরোয়। হলো কানেক্ট? ইয়েস স্যার। ওই তো রাত্রেবেলায় আমরা এই মাসিটাকে তো ঘর থেকে বেরোতে দেখেছিলাম, তাই না স্যার? ডক্টর বক্সি, এই আয়ামাসিটিকে একবার খোঁজ করা যায়? মানে উনি ঢোকার সময় ছেলেটি বেঁচে ছিল কিনা সেটা তো অন্তত জানা যাবে। উনি তো নর্মালি হাতে বেড প্যান নিয়ে বেরোচ্ছেন, তার মানে নিশ্চয়ই ভেতরে অন্যরকম কিছু নোটিস করেননি উনি। মানে হাঁটা চলা তো নর্মালি লাগছে। এক মিনিট, আপনারা কি সাসপেক্ট করছেন এটা আনন্যাচারাল ডেথ? এখনো কিন্তু সেই এক্সামিনেশনটা করা হয়নি। সেটাও ঠিক ডক্টর বক্সি, কিন্তু বিষয় হলো যে এই পেশেন্টের কন্ডিশন স্টেবল ছিল, আর ওই রকম একটা ছেলে যে মেয়ে সেজে ফুলকিকে মারতে এসেছিল তার জ্ঞান ফিরে স্টেটমেন্ট দেওয়ার কথা আজ সকালে। সন্দেহটা সবটা মিলিয়ে হচ্ছে। ডক্টর বক্সি, আপনি ওই ছেলেটির মেডিকেল এক্সামিনেশনের ব্যবস্থা করুন, আর এই লম্বা করে যে আয়ামাসি আছেন ওনাকে খুঁজে বের করার চেষ্টা করুন। শিওর, আমি দেখছি। হ্যাঁ, আপনি আসুন আমার সাথে। ওকে স্যার। কি লম্বা, তাই না স্যার? কাল রাত্রেও আমার মনে হয়েছিল প্রায় দাদা ভাই জামাইবাবু এদের মতন লম্বা। ঠিকই বলেছ ফুলকি, মেয়েরা সচরাচর এতটা লম্বা হয় না। দেখি এ আয়ামাসে কিছু বলতে পারে কিনা। অংশুদা, বলো রোহিত।
কি মনে হচ্ছে তোমার? এটা খুনই হবে? দেখো রোহিত, আমার তো সেটাই মনে হচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না কনফার্ম হচ্ছি কিছুই তো বলা চলে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। न जायते म्रियते वा कदाचि नायं भूति भावत भान भुव्य आजो नित्ये सस्वतम पुराणो नहन्नते हन्यमान्य शरीरे। হে পার্থ, আত্মা হলো অজন্ম, অবিনাশী, নিত্য ও শাশ্বত। এই সংসারে আত্মা ও শরীর একত্রে বাস করে। শরীরের বিনাশের পর আত্মা অপর একটি শরীর ধারণ করে। শস্ত্র দিয়ে কেবল শরীর বিনাশ হয়, আত্মার নয়। মৃত্যুতে আত্মা শেষ হয় না পার্থ। মৃত্যু হলো কেবল একটি সূচনা আত্মার অন্তহীন যাত্রার। তাই পার্থ, নিজের প্রিয়জনের জীবনের মোহকে ত্যাগ করো, অবিনশ্বর আত্মাকে সম্মান করো আর নিজের কর্মে অগ্রসর হও। মাধব, আমার কর্ম কি? কোন কর্মপথে তুমি আমাকে এগোতে বলছো? হে অর্জুন, এই যুদ্ধকে তার নিয়তিতে পৌঁছে দেওয়াই তোমার কর্ম। হে চক্রধারী সুদর্শন, তুমি যে কর্ম করতে আমাকে বলছো, সেই কর্মের দ্বারা যে পাপ সৃষ্টি হবে, আমি কি সেই পাপের ভাগীদার হয়ে যাব না? আত্মীয়দের সংহার করার জন্য আমি কি পাপী হয়ে যাব না? তুমি সত্যই বলছো পার্থ, কর্মের সঙ্গেই ফল যুক্ত থাকে, কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয়। ফল সেই কর্মের সঙ্গেই যুক্ত থাকে যে কর্ম কোনো মোহ, কোনো লালসার দ্বারা প্রভাবিত হয়ে করা হয়ে থাকে। অর্থাৎ কর্মণ্য বাদিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্ম ফলহিত পূর্ব মহাতো সংঘস্তু কর্মণে। হে পার্থ, মানুষের শুধু কর্ম করারই অধিকার আছে, তার ফলে কোনো অধিকার নেই। তাই যে মানুষ নিঃস্বার্থভাবে কর্ম করে, সে তার কর্ম দ্বারা উৎপন্ন হওয়া পাপ এবং পুণ্য থেকেও মুক্ত হয়ে যায়। এসব কি বলছো মাধব? ফলের ইচ্ছে ছাড়া কর্ম? ফলই তো কর্ম করার জন্য প্রেরণা দেয়। মনে যদি ফল প্রাপ্তির ইচ্ছেই না থাকে, তাহলে মনুষ্য কর্ম কেন করবে? হে অর্জুন, ফলের আশায় যে কর্ম করা হয় তা নিঃস্বার্থ হয় না। তাই যে মানুষ নিঃস্বার্থভাবে কর্ম করে চলে, মোহ ছাড়া, লালসা ছাড়া বা কোনো ইচ্ছা ছাড়াই, তাহলে সে তার কর্মোত্তর দায়িত্ব থেকেও মুক্ত হয়ে যায়। তাই পার্থ, তুমি কখনোই ভেবো না যে এই যুদ্ধে কার জয় হবে বা কার পরাজয়, কে জীবিত থাকবে বা কার মৃত্যু হবে। তুমি শুধু নিঃস্বার্থভাবে কর্ম করে যাও পার্থ, তাহলে তুমি কোনো পাপের ভাগীদার হবে না, কোনো পাপ লাগবে না তোমার। কি দেখছো পার্থ? এই মহাপুরুষদের দেখছি মাধব, আর ভাবছি এনারাও তো ধর্মের জন্য কর্ম করেছিলেন, তাহলে আজকে অধর্মের হয়ে লড়ছেন কেন? শাস্তি ভোগ করার জন্য? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।